রাত ১টা বাজতে চলেছে। পিশাচ রাজ্যে নাইম নামক পিশাচ রাজার সামনে ঠায় দাঁড়িয়ে আছে তান্ত্রিক নয়ন। পিশাচ রাজা নাইম নয়নকে তান্ত্রিক নয়নকে বলে উঠল, তুই তুই এখানে কেন? তান্ত্রিক নয়ন মুচকি হেসে বলল, আর কত মেয়েকে মারবি তুই? আর ৯ জনকে মারলেই আমি হব চির অমর। হা হা, প্লিজ তুই আমাকে ডিস্টার্ব করিস না। শোন পিশাচ রাজ, তুই যা ভাবছিস তা নিতান্তই ভুল। তোরা জিন, আমরা মানুষ। আমরা মানুষদের যেমন ভাগ আছে, তোদেরই এমনি ভাগ আছে। ভূত পেতনি পিশাচ আরও ভিন্ন রকম সবাই সৃষ্টি, সবাইকে একদিন মৃত্যুবরণ করতে হবে। কোনোভাবেই কেউ মৃত্যু থেকে বাঁচতে পারবে না। মৃত্যু থেকে বাঁচার জন্যই তো আমি হতে যাচ্ছি চির অমর। ৩০০ বাসর করতে পারলেই আমি হব চির অমর। কেউই আমাকে মারতে পারবে না। তোর ধারণা নিতান্তই ভুল। জন্ম হলে মৃত্যু নিশ্চিত। শুধুই নিষ্পাপ মেয়েদের জীবন নষ্ট করছিস। হয়তো তুই কালো জাদুর পাওয়ার পাবি, তাই বলে চির অমর হওয়া যায় না। তোর মতো মূর্খ তান্ত্রিককে কিছুতেই আমি বোঝাতে পারবো না। শোন, তোরা মানুষ, তোরা হলে পিশাচের খাদ্য। হা হা, তাই নাকি? আমায় খেয়ে দেখা। তান্ত্রিক নয়ন কথাটা বলার সাথে সাথে পিশাচরাজ নাইম তার দিকে হিংস্রের ন্যায় ছুটতে লাগলো। পিশাচরাজ তান্ত্রিক নয়নের কাছে আসতেই তান্ত্রিক নয়ন চোখ বুজে বিড়বিড় করে কি যেন একটা মন্ত্র পড়তেই ছটফট করতে থাকে পিশাচরাজ নাইম। ছটফট করতে করতে হঠাৎ করে উধাও হয়ে গেল। তান্ত্রিক নাইম মুচকি হেসে রওনা দিতে চলল পিশাচরাজের দরবারে, কিন্তু হঠাৎ করেই কি যেন মনে করে ফিরে চলল তার ধ্যানের পাহাড় চূড়ায়। কেসটা সম্পূর্ণই ভুতুড়ে। আমরা পুলিশ, চোর খুনি ধরে জেলে পোড়াই আমাদের কাজ। আমরা তো তান্ত্রিক কিংবা কবিরাজ নই যে ভূতের সাথে লড়ব। একদিকে ওই ভূত নয়, যেন পিশাচ, মানুষ খেকো পিশাচ। আর যাই হোক, আমাকে মারার হুমকি অবধি দিয়েছে। বইয়ের সাথে রাতে রোমান্স করতে দেয়নি ওই শালা পিশাচটা। আমায় বান্দরবনে পাঠিয়ে দেন স্যার, তবুও ভূত পিশাচদের কাহিনীতে রাখিয়েন না। থানা ভিত্তিক তদন্ত কমিটি মিটিংয়ে কেঁদে কেঁদে সাব ইন্সপেক্টর নাহিদ কথাগুলো বলল এসিপি তামিমকে। তামিমের কথাগুলো শুনে মিটিংয়ে উপস্থিত থাকা সকল পুলিশ অফিসাররা একযোগে হেসে উঠল। এসিপি তামিম সবাইকে থামিয়ে দিয়ে বলল, নাহিদ সাহেব, আমাদের নিয়োগ দেয়া হয়েছে জনগণের সুরক্ষার জন্য, তাই কান্না থামান। সবাই শুনেন, খুনি মনে হচ্ছে বেশ চালাক চতুর এবং প্রফেশনাল কিলার। সব কিছুতেই ভুতুড়ে সংযোগ প্রমাণ হিসেবে রেখে গেছে। অথবা ধরে নিলাম খুনি ভূত কিংবা পিশাচ। যদি ভূত পিশাচ হয় তাহলে আমাদের তার প্রমাণ জোগাড় করে ওপর মহলে জমা দিতে হবে। আর যদি না হয় তবে তো ভালোই। বুঝতে পেরেছেন সবাই? এসিপি তামিমের কথায় সবাই একযোগে জি স্যার বলল। আর সবাই একটু চোখ আর কান খোলা রেখে চলাফেরা করবেন। কোনো কিছু সন্দেহজনক মনে হলে তা নোট করে রাখবেন, পরবর্তীতে আমাকে জানিয়ে দেবেন। ধন্যবাদ সবাইকে, এবার উঠি। এই বলে তামিম আহমেদ মিটিং শেষ করে গাড়ি করে নিজের বাসার দিকে যেতে লাগলো। বাকিরাও নিজ নিজ বাসায় চলে গেল, শুধু নাইট রক্ষীরা বাদ দিয়ে। মিটিং করতে করতে রাত 8টা বেজে গিয়েছিল। এসিপি তামিম বাজারে গাড়ি থামিয়ে পারিবারিক কিছু কেনাকাটা করলো। কেনাকাটা করতে করতে রাত প্রায় 10টা বেজে গেছে। বাসার দিকে রওনা দিল। আজকে সে অনেকটা টায়ার্ড, তাই একটু ধীর গতিতে গাড়ি চালাচ্ছিল। গ্রামের লোকাল রাস্তা চলাচল খুবই কম বললেই চলে। কিছু দূর যেতেই একটা ফাঁকা রাস্তা এসিপি তামিম লক্ষ্য করল, যত দূর থেকে একজন ভিক্ষুকের ন্যায় যুবক তার দিকে হাত ইশারা করে কি যেন বলতেছে। হয়তো বিপদ পড়েছে, তাই যে সে যুবকটির কাছে গিয়ে গাড়ি ব্রেক করতেই যুবকটি ভয়ানক দৃষ্টিতে পৈশাচিক একটা হাসি দিয়ে ভীতু স্বরে জোরে জোরে বলে উঠল, মৃত্যু নিয়ে খেলা করতেছিস? মৃত্যু নিয়ে? সাবধান, মৃত্যুর পেছনে ছুটিস না। কেসটা এখানে থামিয়ে দে, পরে পস্তাতে হবে। হা হা হা, মৃত্যু নিয়ে কেউ খেলে না। কথাগুলো বলতে বলতে পাশে থাকা জঙ্গলের দিকে দৌড় দিল সে। এসিপি তামিম দ্রুত গাড়ি থেকে বের হয়ে যুবকটির পিছনে ছুটতে লাগলো। ঘন এবং বড় জঙ্গল, কোথায় যে যুবকটা চলে গেল
খোঁজটা বড়ই মুশকিল। রাতে এই জঙ্গলে থাকাটাও হবে বিপদ সীমার উপরে। কখন যে কোন জন্তু এসে পড়বে এই ভেবে সে বাসায় চলে গেল। রাত তখন যখন ৩টে, দূর থেকে শিয়ালের হুক্কা হওয়া আর নরখাদকদের গঙ্গানি শব্দ ভাসছে। দূর থেকে বহু দূরে বাতাসের সাহায্য পৌঁছাচ্ছে জেগে থাকা মানুষদের কানে। নিশাচারা রক্তখেকোরা রক্তের নেশায় ছুটে বেরোচ্ছে আশেপাশে। কেউ কেউ আবার আগে থেকেই ফাঁদ পেতে রেখেছে মানুষদের শিকার করার জন্য। এই ফাঁদ সেই ফাঁদ নয়, এই ফাঁদ হচ্ছে মায়া। কোনো মায়া জানেন, যেটা আমাদের মাঝে কালাজাদু নামে পরিচিত। তান্ত্রিক নয়নের মন্ত্রের ব্যতিঘাতে কিছুক্ষণ আগে পান করা রক্তের স্বাদ ভুলে গেছে পিশাচরাজ নাইম। আবার নতুন করে জেগে উঠল রক্ত আর মাংস স্বাদের নেশা। কোনো কিছু না ভেবে সুপারম্যানের মতো উড়ে চলে আসলো জান্নাতের রুমে। তার পরিকল্পনা ছিল জান্নাতের রক্তের স্বাদ নিয়ে তান্ত্রিক নয়নের থেকেও একটুখানি প্রতিশোধ নিতে, কিন্তু সে ব্যর্থ হয়ে গেল। রমজানের জান্নাতের গলায় তান্ত্রিক নয়নের মন্ত্রপ্রীত তাবিজের কাছে রাগ যেন সীমার চরম পর্যায়ে। এমত অবস্থায় সে কি করবে? রাগ আর রক্তের নেশার চোটে চলে গেল মতিউর রহমানের রুমে। গলায় কামড়ে ধরল তার। ব্যথায় ঘুম ভাঙল তার, চিৎকার করে উঠল। অন্ধকারের মাঝে তাকিয়ে দেখলে ভয়ঙ্কর একটা জন্তু তার গলার ডান পাশে কামড়ে ধরে আছে। চোখগুলো তার লালচে। অদ্ভুত রকমের সাহসিকতার স্বরে জোরে জোরে একটা ধাক্কা দিল জন্তু আকৃতির পিশাচরাজ নাইমকে। কিছু দূর ছিটকে গিয়ে পড়ল জন্তুটা। এর ফাঁকে চিল্লাতে চিল্লাতে দরজা খুলে বের হলো। কোথায় যাবে সে? বুক ফেটে বাঁচার মতো আপ্রাণ চড়েছি আর বাসা থেকে বের হয়ে রাস্তা দিয়ে দৌড়াচ্ছে। চারদিকে নিস্তব্ধ, শুধুই মতিউর রহমানের বুক ফাটা চিল্লানি। গ্রামের লোকেরা যেন আজকে নাক ডেকে ঘুমাচ্ছে। মতিউর রহমানের চিল্লানি শোনার মতো হয়তো কেউ নেই। জন্তু আকৃতির পিশাচরাজ নাইম আরো ভয়ঙ্কর রূপে জানালা দিয়ে উড়ে এসে মতিউর রহমানের গলায় আর মুখ চেপে ধরে রক্তের স্বাদ নিতে থাকে। ছটফট করতে করতে মৃত্যু হয়ে যায় মতিউর রহমানের। তবুও গ্রামের লোকদের সারা শব্দ নেই। পিশাচরাজ নাইমের রাগ আর রক্তের স্বাদ যেন কমছেই না। রাগের চোটে হিংস্র হয়ে মতিউর রহমানের হাত কামড়ে ধরে মাংসগুলো ছিঁড়ে ছিঁড়ে খেতে থাকে। নখ বড় বড় তার। তা দিয়ে মতিউর রহমানের বুকের ভেতরটা এক ছটকানে ফেরে ফেলে কলিজাটা বের করে আনতে পারেন। বের করে মুখে পুরে পৈশাসিক হাসি দিয়ে খেতে লাগলো। এভাবে সে মতিউর রহমানের মাংসগুলো খেয়ে মাথা নাড়ি ভুঁড়ি আর হাড্ডিগুলো ফেলে রেখে উড়াল দিয়ে পিশাচ রাজ্যের নিজ গন্তব্যস্থলে। সকাল হতে প্রতিবেশী মারিয়ার কান্না আর জান্নাত চিৎকার আওয়াজে ঘুম ভাঙল। জান্নাতের ঘুম থেকে উঠে হকচকিয়ে রুমের বাইরে এসে বলল, কি হয়েছে মারিয়া, কাঁদছো কেন? কি হয়েছে? জান্নাত, তোর আব্বু আর নেই, বাইরে গিয়ে দেখ। জান্নাত দৌড়ে বাইরে গিয়ে দেখে অনেক লোকের ভিড় ঠেলে ভেতরে প্রবেশ করে নিজের বাবার এমন অবস্থা দেখে সেখানে একটা চিৎকার দিয়ে অজ্ঞান হয়ে মাটিতে লুটিয়ে পড়ল। গ্রামবাসীরা হতভম্ব হয়ে গেছে। চারপাশে বড় বড় পায়ের ছাপ, হয়তো কোনো জন্তু হবে। ইতিমধ্যে সেখানে উপস্থিত হলো এসিপি তামিম, সাথে নাহিদ, সবকিছু পুলিশ ফোর্স। তারা এসে কি তদন্ত করবে? তাদেরও এই বিশ্রী লাশ দেখে সেন্সলেস হারানোর অবস্থা। দ্রুতগতিতে চারপাশে চেক করে লাশটাকে পূর্বের ন্যায় পাঠিয়ে দিল পোস্টমর্টম ল্যাবে। সাথে সাথে চারপাশে তুলে নিয়ে চারপাশে মাটিতে থাকে জন্তুর পায়ের ছাপের ছবি তুলে নিয়ে গ্রামবাসীদের কিছু জিজ্ঞাসাবাদ করলো। কেউ কিছু জানে না, তাই বলে চলে গেল থানায়। এমন অবস্থায় মৃত্যুর খবর বর্তমানে বেশিই ভাইরাল হয়। সাংবাদিকরা গন্ধ শুকতে শুকতে ঠিকই মতিউর রহমানের
লাশের পাশে এসে কিছু পিকচার এবং ভিডিও করে আপলোড করলো বর্তমান যুগের সোশ্যাল মিডিয়ায়। মুহূর্তের মধ্যেই ভাইরাল হলো বিষয়টি। ইতিমধ্যে বিষয়টি জেনে গেল কবিরাজ জুলফু ফকির। তিনি এমন খবর নিয়েই লোক পাঠালো তান্ত্রিক নয়নের কাছে সংবাদটি পৌঁছানোর জন্য। পাহাড়ের চূড়ায় বসে ধ্যানে মগ্ন তান্ত্রিক নয়ন জুলফু ফকিরের লোকেরা আসলো তার কাছে। সংবাদটি তাকে জানালো। সংবাদটি শুনতেই চোখ দুটো লাল হয়ে গেল তার। পাহাড়ের চূড়া থেকে এক লাফে ভয়ঙ্কর একটা চিৎকার দিয়ে নিচে নামলো সে, আর বলতে লাগলো, পৈশাচদের পিশাচ রাজ্যে ধ্বংসের পথে। কে বাঁচাবে তাদের এই করুণ দিনে? হা হা, নিজের ধ্বংস নিজেই ডেকে এনেছে তারা। তোমরা চলে যাও, বলে দাও জুলফু ফকিরকে ধ্বংস হতে যাচ্ছে পৈশাচিকদের পিশাচ রাজ্য। প্রলয় হবে, তবে ভূমিকম্প আর বৈদ্যুতিক ঝড়। স্যার, খুনি একই, জৈনব মনিরা আর এই বৃদ্ধার খুনি পিশাচী। ল্যাবে চিন্তিত হয়ে বসে আছে এসিপি তামিম। তখনই ডাক্তার বদরুল কথাটা বলে উঠল। এসিপি তামিম কথাটা শুনে বলল, কিভাবে বুঝলেন খুনি পিশাচ? যেভাবে খুবলে খুবলে মাংসগুলো শরীর থেকে আলাদা হয়েছে তাতে এটাই বোঝায়। তাছাড়া কঙ্কালগুলো আর এই মতিউর রহমানের লাশের শরীরের কামড়ের চিহ্ন একই। আচ্ছা ডাক্তার বদরুল সাহেব, ভূতের বা এই পিশাচের সাথে লড়াই করার কোনো উপায় নেই? আছে তো স্যার। কি বলো, কিভাবে সম্ভব? কবিরাজ কিংবা তান্ত্রিকের সাহায্য নেন এসিপি সাহেব। ধুর, আমি সিরিয়াস হয়ে বলছি বদরুল, আমিও সিরিয়াস হয়ে বলছি স্যার। কবিরাজ কিংবা তান্ত্রিকের সাহায্য ছাড়া অন্য কোনো উপায় বলো। স্যার, আমি ডাক্তার, সায়েন্স নিয়ে পড়াশোনা এবং গবেষণা করেছি। এসব ভূত টুতে আমি গবেষণা করিনি। আপনি অন্য রাস্তায় যান কিংবা অন্য কারো সাহায্য নেন। ডাক্তার বদরুলের কথায় হো হো করে হেসে উঠল এসিপি তামিম। তখনই ল্যাবের দরজা দিয়ে ভেতরে লম্বা চুলওয়ালা একজন প্রবেশ করলো। পরনে পায়জামা পাঞ্জাবি, লম্বা লম্বা চুলের পাশাপাশি লম্বা দাড়িও আছে। দেখতে তান্ত্রিকদের মতো দেখাচ্ছে। এসিপি তামিম বলে উঠল, আপনি কে? হুট করে এই ল্যাবে প্রবেশ করলেন কেন? এসিপি তামিমের কথার জবাবে লোকটা উচ্চস্বরে বলে উঠল, তান্ত্রিক নয়ন আমার নাম। কথাটা শুনেই এসিপি তামিম সহ ল্যাবে থাকা সবাই অবাক হয়ে যায়। কেননা তান্ত্রিক নয়ন কোনো সাধারণ লোক নয়, কারো কাছে এমনি এমনি কারণ ছাড়া আসে না। তার নাম সারা বাংলাদেশ সহ ভিন্ন কয়েকটি দেশেও বহুল পরিচিত। এসিপি তামিম বলল, হুজুর কেমন আছেন? আলহামদুলিল্লাহ ভালো। মতিউর রহমানের লাশটা কোথায়? দেখাও আমায়। কথাটা শুনে তড়িঘড়ি করে সুমনের বেড়ে থাকা সাদা কাপড়টা খুলতেই মতিউর রহমানের বিশ্রী লাশটা বের হয়ে আসলো। তান্ত্রিক নয়ন লাশটা দেখে বিস্মিত হয়ে চোখ বুজে বলল, এবার ঢেকে দাও এবং দ্রুত দাফনের ব্যবস্থা করো। জি হুজুর। আচ্ছা হুজুর, আপনার অনুমতি পেলে আপনার কিছু কথা জিজ্ঞেস করতে পারি? এসিপি তামিমের কথায় তার দিকে তাকালো তান্ত্রিক নয়ন। কিছুটা ভয় পেল এসিপি। তান্ত্রিক তা বুঝতে পেরে বলল, বলেন, কি বলবেন? আপনি কি জানেন এই খুনগুলো কে করেছে, কেন করেছে? পিশাচ নাইম করেছে। কথাটা শুনতেই চোখ কপালে উঠে যায় এসিপি তামিমের। সে বলল, পিশাচ কে, কেন মারতেছে? যদি একটু বিস্তারিত বলতেন। পিশাচ নাইম হচ্ছে পিশাচ রাজ্যের বর্তমান রাজা। সে 300 বছর পূর্ণ করে চির অমর হতে চায়। 291টি বছর পূর্ণ করেছে সে। আর মাত্র 9টা বছর পূর্ণ করলেই সে হবে চির অমর। তাহলে কেউ তাকে মারতে পারবে না। তাই 3 দিন পর মেয়েদের তুলে নিয়ে বাসর করে রক্ত খেয়ে মেরে ফেলে। মাঝে মাঝে মাংসগুলোও ছিঁড়ে ছিঁড়ে খায়। কথাগুলো শুনে এসিপি তামিম সহ ল্যাবে থাকা সকলেই হতভম্ব চোখ বড় বড় করে তান্ত্রিক নয়নের দিকে তাকিয়ে আছে। তখনই এসিপি তামিম বলে উঠল, তাহলে মতিউর রহমানকে মারলো কেন? সে তো মেয়ে নয়। এসিপি এর কথায় মুচকি হাসলো তান্ত্রিক নয়ন। বলে উঠল,
খিদে, খুব করে রক্ত আর মাংসের খিদেই ব্যথিত থাকার কারণে কাল মতিউর রহমানের এমন অবস্থা করেছিল পিশাচরাজ এবং তার মেয়েকে মারতে চেয়েছিল। ভাগ্যিস আমার মন্ত্রপোক্ত তাবিজ তার গলায় ছিল। পিশাচরাজকে ধ্বংস করার কি কোনো উপায় নেই? চোখ মুখ লাল করে কথাটা বলল এসিপি তামিম। তার কথা শুনে বড় বড় চোখ করে তান্ত্রিক নয়ন বলল, আছে, তা আমিই করব, আগে সময় হোক। তার আগে আমি একটা কথা বলি। জি বলুন। মতিউর রহমানের মেয়েকে পরবর্তী টার্গেট করেছে পিশাচরাজ নাইম। আমি চাচ্ছি দ্রুত ওনার মেয়ের বিয়ে দেওয়া উচিত, তাহলে মেয়েটা প্রাণে বেঁচে যাবে। কথাটা শুনে এসিপি তামিম বলল, জি হুজুর, আমি তার ব্যবস্থা করছি। আসসালামু আলাইকুম কবিরাজ বাবা। কয়েকদিন ধরে মিজান সাহেবের মেয়ে মারিয়া অদ্ভুত সব কাণ্ড করে বেড়াচ্ছে, তাই মিজান সাহেব কবিরাজ জুলফু ফকিরের কাছে সাহায্যের জন্য এসে সালাম প্রেরণ করলো। ওয়ালাইকুম আসসালাম। জুলফু ফকিরের সালামের জবাব শুনে মিজান সাহেব হুট করে এসে ওনার পায়ে পড়ে কান্নার স্বরে বলতে লাগলো, বাবা, আমার মেয়েকে বাঁচান, আমি আর এসব নিতে পারছি না। সহজ সরল ভালো মেয়েটার হঠাৎ করেই কী যে হলো। পাশেই দাঁড়িয়ে আছে মারিয়া। তাকে দেখেই জুলফু ফকির বুঝতে পেরেছে পিশাচরাজের কাজই এটা। মন্ত্রপুক্ত তাবিজ মিজান সাহেবকে দিয়ে বলল, এটা সবসময় আপনার মেয়ের কাছে রাখতে বলবেন। জি বাবা, কিন্তু কেন আমার মেয়ে এমন আচরণ করছে? মিজান সাহেবের কথায় সব কিছুই বলে দিল তাকে জুলফু ফকির। কথাগুলো শুনতেই বেশি করে কান্নায় ভেঙে পড়ল তিনি। জুলফু ফকির তাকে বিদায় দিয়ে তার সকল ছাত্রদের ডাকলেন। 10 মিনিটের মধ্যে তার সকল ছাত্র সেখানে উপস্থিত হয়। সবার উদ্দেশ্যে বলল, সকলে শোনো, পিশাচদের মধ্যে খুব শীঘ্রই আমাদের যুদ্ধ হবে। শুধু তান্ত্রিক নয়ন নয়, এই কবিরাজ জুলফু ফকিরও এবার জেগে উঠেছে। সমস্ত কবিরাজি বই বের করে পিশাচ ধ্বংস করার গবেষণা শুরু করো। জুলফু ফকিরের কথাগুলো শুনে তার ছাত্ররা বলে উঠল, জি বাবা, আমরা সর্বদা চেষ্টায় আছি। ছাত্রদের কথা শুনে মুচকি হাসল তিনি। আরও বলে উঠল, শুধু তাই নয়, চারদিকে কড়া নজর রাখবে। একযোগে সবাই বলে উঠল, জি বাবা, তোমার শীঘ্রই বিয়ে দেওয়া লাগবে, কেননা তোমার জীবন খুবই সংকীর্ণে। জান্নাত রুমে বসে আছে। সেখানে তান্ত্রিক নয়ন সহ জান্নাতের পারিবারিক কিছু সদস্য এবং এসিপি তামিম উপস্থিত আছে। তখনই জান্নাতের চাচা মাহবুব রহমান উপরোক্ত কথাটা বলে। জান্নাত কান্নায় ব্যাকুল হয়ে উঠেছে, চোখ মুখ মুছে ফুলে গেছে। তখনই সেখানে উপস্থিত হয় একজন সুদর্শন স্মার্ট যুবক, চোখে মুখে কান্নার ছাপ। জান্নাত তাকে দেখে হাউমাউ করে কান্না করে দেয়। যুবকটা হচ্ছে হাসান, জান্নাতের বয়ফ্রেন্ড। জান্নাত দৌড়ে গিয়ে তাকে জড়িয়ে ধরবে, তখনই তান্ত্রিক নয়ন তাকে বলল, জান্নাত, কাউকেই তুমি ছুঁয়ো না। যতক্ষণ না তোমার বিয়ে হচ্ছে ততক্ষণ কোনো যুবককে তুমি স্পর্শ করতে পারবে না। তান্ত্রিক নয়নের কথায় অবাক হয় সকলে, তবে যেহেতু তান্ত্রিক নয়ন কথাটা বলেছে তাই সবাই তাতেই বহুল থাকবে। হাসান বলে উঠল, জান্নাত তান্ত্রিক হুজুরের কথা মেনে হাসানের কথা শুনে মাহবুব রহমান বলে উঠল, তুমি কে? হাসান মাথা নিচু করে কিছু বলতে যাবে, তখনই জান্নাত বলল, চাচ্চু, আমি ওর নাম হাসান, আমি ওকে ভালোবাসি। জান্নাতের কথায় মাহবুব রহমান খুশিতে বলে উঠল, তাহলে আর দেরি কেন তান্ত্রিক হুজুর? হাসান বাবা, তোমাদের আজকে বিয়ে হবে। জান্নাতের ব্যাপারে তো তুমি সব কিছু জানোই নাকি? জি আঙ্কেল, শুনেছি সব কিছু। তাহলে তোমার বাবা মাকে নিয়ে এসো, ওনাদের সাথে আলোচনা করে তোমাদের বিয়ের ব্যবস্থা করি। ও আমার ছোট ভাই মহুরবর সাহেব, আমাদের মা বাবা অস্ট্রেলিয়ায় থাকেন। কথাটা বলে উঠল তান্ত্রিক নয়ন। কথাটা শুনতে চোখ বড় বড় করল মহুবর সহ সেখানে উপস্থিত সকলে। কেউ আর কোনো প্রশ্ন করল না, কেননা তারা জানে তান্ত্রিক নয়ন ভালো ও সৎ একজন মানুষ। অতঃপর বিয়ে হয়ে গেল জান্নাত আর হাসানের মধ্যে। জান্নাতকে তান্ত্রিক নয়ন বলল, জান্নাত, তাবিজটি এখন খুলে ফেলে দাও, ওটার আর দরকার নেই। জান্নাত তাবিজটি খুলে ফেলে দিতেই হাসানের রূপটা পরিবর্তন হয়ে গেল। সবাই হাসানকে দেখে ভয় পেয়ে গেল। পিশাচ হয়ে গেছে হাসান। তখনই তান্ত্রিক নয়ন উচ্চস্বরে হাসতে হাসতে সুপারম্যানের মতো জানালা দিয়ে বের হয়ে আকাশে উড়াল দিল।
পেছনে পেছনে হাসান নামক পিশাচ জান্নাতকে কোলে নিয়ে হাসতে হাসতে উড়ে যেতে লাগলো। সবাই অবাক হয়ে গেল। এসিপি তামিম বন্দুক বের করে তান্ত্রিক নয়ন আর হাসানকে গুলি করতে থাকে, কিন্তু গুলি তাদের লাগার আগেই পড়ে ছাই হয়ে যাচ্ছে। কান্নায় ভেঙে পড়ল মহুবর রহমান। তান্ত্রিক নয়ন যে এমন বেইমানি করবে ভাবতেই পারছে না তারা। আদেও কি ওটা তান্ত্রিক নয়ন? এটাই তান্ত্রিক নয়ন, ভালো এবং সৎ মানুষ। তান্ত্রিক মানুষটাও যে এমন বেইমান হবে ভাবতে পারছে না ওরা। পিশাচ রাজ্যে আনন্দে মুখরিত। রাজদরবার থেকে সারা রাজ্যে ঢোল পিটিয়ে শোনান দিচ্ছে। আগামী মঙ্গলবার দরবারে বিশাল ভোজের আয়োজন করা হয়েছে। পিশাচ দেবতাকে উৎসর্গ করে এমন মানত করেছে পিশাচরাজ নাইম। সকলকে সেখানে উপস্থিত হওয়ার জন্য বলেছেন তিনি। আসতেছে পিশাচ রাজ্যের প্রজারা। অনেকদিন পর এমন ভোজ, জিভে জল আসছে সকলের। অন্যদিকে পিতা হারিস হাসতে হাসতে বলল, কি চাল চাললাম উচ্চস্বরে হাসতে লাগলো পিশাচরাজ নাইম আর বলে উঠল, তোমার তুলনা হয় না বাবা। পিতা হ্যারিস হাসতে হাসতে বলল, নাইম, আমি ভাবছি এবারের ভোজ মানুষের মাংস দিয়ে হবে। কথাটা শুনে চোখ বড় বড় করে পিশাচরাজ নাইম বলল, কিন্তু বাবা, এত মানুষ কই পাবো আমরা? কেন, যেখান থেকে জান্নাত মেয়েটাকে তুলে এনেছি সেখান থেকে। কিভাবে? শোন, এখন আমাদের হাতে 7 দিন বাকি। প্রতিদিন 5 জন করে মানুষকে আনলেই হয়ে যাবে। আর শোন, জান্নাত মেয়েটার দিকে এখন কোন নজর দিস না। সবার শেষে ওই মেয়েটাকে তোর শিকার বানাতে হবে। ওকে দিয়েই হবি তুই অমর। কিন্তু বাবা। না, কোনো কিন্তু হবে না। ভণ্ডতান্ত্রিক নয়নকে কোথায় পাওয়া যাবে? এসিপি তামিম পুলিশ ফোর্স নিয়ে কবিরাজ জুলফু ফকির বাসায় এসে তাকে উপরোক্ত কথাটা বলে উঠল। পুলিশ দেখে যতটা অবাক হয়েছেন, তিনি তার চেয়ে বেশি অবাক হয়েছেন তান্ত্রিক নয়নকে ভণ্ড বলায়। রাগী গলায় বলে উঠল, কি বললেন, তান্ত্রিক নয়ন ভণ্ড? রাগান্বিত হয়ে এসিপি তামিম বলল, ভণ্ডকে ভণ্ড বলবো না তো সাধু বলবো? এসিপি, আপনাদের হয়তো ওর ব্যাপারে ধারণা নেই, তাই ভণ্ড বলছেন। মুচকি হেসে এসিপি বলল, ধারণা হয়তো আগে ছিল না কবিরাজ সাহেব, এখন পুরো ধারণা হয়েছে ভণ্ড তান্ত্রিকটার প্রতি। এবার আর সহ্য করতে পারল না কবিরাজ জুলফু ফকির। নিজের বসার জায়গা থেকে এক লাফে দাঁড়ালো। রাগী কণ্ঠ বলতে লাগলো, আপনি কি বলতে চান এসিপি? এসিপিও ডেকে গিয়ে সব ঘটনা খুলে বলল কবিরাজ জুলফু ফকিরকে, কিন্তু তিনি তা বিশ্বাস করতে নারাজ। এসিপি সাহেব, আমি এই কথা বিশ্বাস করি না। আপনার বিশ্বাসে কিছু যায় আসে না কবিরাজ সাহেব। আগে তান্ত্রিক নয়ন ধরা পড়ুক, তারপর সব কিছু তার মুখ থেকেই জানতে পারবেন। অনেক বিশ্বাস করেছিলাম ওনাকে, কিন্তু উনি যে এমন মানুষ তা ভাবতেই পারিনি। আচ্ছা, এখন বলেন উনি কোথায় থাকে? কবিরাজ জুলফু ফকির হতাশ কণ্ঠে বলল, উত্তরা জঙ্গলের পাহাড়ের চূড়ায় তিনি মাঝে মাঝে ধ্যান করতে বসেন। শুধু এইটুকুই আমি জানি। আচ্ছা, ধন্যবাদ, তাহলে আমরা এখন আসি। এই বলে চলে গেল এসিপি তামিম। চিন্তায় পড়ে গেল জুলফু ফকির। এখনো বিশ্বাস করতে পারছে না তান্ত্রিক নয়নের বিষয়টা। গভীর বিশ্বাস আছে তান্ত্রিক নয়নের প্রতি তার। এই পিটাও ভণ্ডতান্ত্রিকটাকে পেটাও। অনেক বিশ্বাস করেছিলাম এই ভণ্ডটাকে। সারা যে একটা নর পিশাচ, কে জানতো? পিশাচ রাজ্যের ধ্বংসের জন্য নানা ধ্যান সাধনা এবং প্রস্তুতি নিয়ে 72 ঘন্টা পর একাকিত্বের ঘন জঙ্গল থেকে মানব সমাজের কোলাহল প্রকৃতিতে ফিরল তান্ত্রিক নয়ন। তার মিশন আজ রাতে চন্দ্র উদয়ের পরপরই পিশাচ রাজ্যে গমন করা। সকাল সকাল সে রাস্তা দিয়ে হেঁটে যাচ্ছিল আহারের খোঁজে। 72 ঘন্টা ধ্যানে থাকায় কিছুই খায়নি সে। তখনই হঠাৎ করে রাস্তার পাশে থাকা কিছু লোক উপরোক্ত কথাটা বলে উঠল। তাদের কথা শুনে অবাক হয়ে গেল তিনি। কি বলছে এরা? আমিই বা কী করেছি যে আমায় ভণ্ড বলছে? এত সব ভাবছে। তিনি তখনই কয়েকজন ছেলেপেলে মিলে তাকে লাঠি দিয়ে মারতে লাগলো আর বলছে, শালা ভণ্ডতান্ত্রিক, আর কত মেয়ের জীবন নিয়ে খেলবি? জান্নাত জয়নবের মতো আর কত মেয়েকে ধর্ষণ করবি? তান্ত্রিক নয়ন কিছুই বুঝতেছে না কি করবে, কাকে কি বুঝাবে তিনি। কেউই তার কথা শুনছে না। শরীরের বিভিন্ন জায়গা থেকে
অঝরে টপ টপ করে রক্ত ঝরে জমিনে পড়ছে। কথাগুলোর মধ্যে তান্ত্রিক নয়নের কিছু বিশ্বাসী ভক্ত আছে যারা তাকে অন্ধের মতো বিশ্বাস করে, কিন্তু সব মানুষের ভিড়ে তাকে বাঁচানো মুশকিল দেখে পুলিশে ফোন দেয়। থানা কাছে হয়, দ্রুতই পুলিশ এসে সবাইকে সরিয়ে নিয়ে তান্ত্রিক নয়নকে অ্যারেস্ট করে থানায় নিয়ে যায়। ৭২ ঘন্টা অর্থাৎ ৩ দিন কিছু না খাওয়ায়, খিদের জ্বালায় প্রচুর ক্লান্ত, আবার মায়ের আঘাতে সারা শরীরে ব্যথা, রক্ত ছড়া এখনো কমেনি, অনবরত রক্ত ঝরিয়ে যাচ্ছে। অন্যদিকে তান্ত্রিক নয়নের অ্যারেস্ট হওয়ার কথা শুনে কবিরাজ জুলফু ফকির কিছু লোক নিয়ে থানায় গেল। এসিপি তামিম তাকে বলল, আরে জুলফু ফকির যে? জি, তান্ত্রিক নয়নের সাথে দেখা করতে এসেছি। ও আচ্ছা, তবে এখন না, দেখা করা যাবে না। প্লিজ এসিপি স্যার, ওনার সাথে একটু দেখা করিয়ে দিন। আমি ওনার থেকে সত্যটা জানতে চাই। কি সত্য জানবেন বলেন? সত্য এটাই যে তান্ত্রিক নয়ন জান্নাতকে পিশাচের হাতে তুলে দিয়ে পালিয়েছিল। এসিপির কথা শুনে জুলফু ফকির একটু ভেবে বলল, আচ্ছা স্যার, যদি সে পালিয়েই থাকে তবে আবার ফিরে আসবে কেন? আপনার কাছে অনুরোধ, প্লিজ আপনি ওর সাথে আমায় একটু দেখা করার ব্যবস্থা করে দিন। আচ্ছা ঠিক আছে, আমার সাথে চলুন। এসিপি তামিম সামনে এক গুচ্ছে পিছনে পিছনে জুলফু ফকির আসছে। অন্ধকার চার দেওয়াল মধ্যে বসে আছে ক্ষুধার্ত তান্ত্রিক নয়ন। খিদের জ্বালায় মেঝেতে শুয়ে ছটফট করছে, মুখ দিয়ে কোনো কথা বের হচ্ছে না। তান্ত্রিকের এমন অবস্থা দেখে কবিরাজ জুলফু ফকিরের চোখে পানি এসে যায়। তার এক ছাত্রকে বলল, ইমরান, কিছু খাবার এবং পানি নিয়ে এসো। তান্ত্রিক খুবই ক্ষুধার্ত মনে হচ্ছে। যে আনতেছি। ইমরান খাবার আনতে গেলে জুলফু ফকির রেসিপিকে বলল, স্যার, ওর যে অবস্থা, খাবার খেয়ে একটু রেস্ট নিক, কিছুক্ষণ পর ওর সাথে কথা বল ঠিক হবে আমি মনে করছি। আচ্ছা ঠিক আছে, এ বলে লকআপের তালা খুলে দিল এসিপি। ভেতরে প্রবেশ করলো জুলফু ফকির। শুনতে পেল তান্ত্রিক নয়নের করুণ কণ্ঠে পানি পানি শব্দ। তৎক্ষণাৎ সেখানে ইমরান কিছু কলা রুটি সাথে পানি নিয়ে আসে। জুলফু ফকির তান্ত্রিককে পানি খাইয়ে দিল। অতঃপর কলা রুটি তার সামনে ধরতেই ক্ষুধার্ত থাকায় পাগলের ন্যায় সবগুলো মুহূর্তের মধ্যে খেয়ে ফেলল। এবার যেন স্বস্তির নিঃশ্বাস ফেল তান্ত্রিক নয়ন। হয়তো এই যাত্রায় বেঁচে গেল, তবু চোখ জোড়া বন্ধ হয়ে আসতেছে, তাই মেঝে শরীরটা এলিয়ে দিল। জুলফু ফকির তাকে কিছু জিজ্ঞাসা করতে চেয়েও জিজ্ঞাসা করলো না, বের হয়ে আসলো লকআপ থেকে। এসিপি তামিমকে বলল, স্যার, আপাতত ওকে কোর্টে চালান দিয়েন না। উনি যা জানেন বা যে সত্যটা বলবেন, আমরা হয়তো আমরা তা না জেনে ওনাকে দোষারোপ করছি। আচ্ছা ঠিক আছে, আমি 2টার দিকে আবার আসব। আর হ্যাঁ, আপনি ওকে দুপুরের খাবারটা একটু তাড়াতাড়ি দিয়েন। আচ্ছা। চলে গেল কবিরাজ জুলফু ফকির। পিশাচদের ছলনার শেষ নেই, আর কিছু কিছু মানুষদের ঠকে যাওয়ারও শেষ নেই। তবে সবচেয়ে বেশি ঠকে যায় অভাবগ্রস্ত মানুষেরাই। তেমনি গত 3 দিনে 30 জন মানুষকে কাজ দেওয়ার নাম করে পিশাচ রাজ্যে এনে গরুর মতো করে বন্দি করে রেখেছে পিশাচরাজ নাইম। এদিকে উক্ত মানুষের পরিবারের লোকজন নিজেদের থানায় থানায় জিডি করছে। উক্ত থানার পুলিশরা তদন্তে নেমে পড়েছে। অন্যদিকে জান্নাত পিশাচ কারাগারে বসে কান্নাকাটি করছে। তখনই সেখানে উপস্থিত পিশাচরাজ নাইম জান্নাতকে বলল, এই মেয়ে কান্না করছো কেন? জান্নাত মাথা তুলে বলল, আমায় বাসায় যেতে দিন প্লিজ। আমি আপনার কী ক্ষতি করেছি বলেন? প্লিজ আমায় ছেড়ে দিন। জান্নাতের করুণ কান্না যেন পিশাচরাজের পাথরের ন্যায় মনটায় গোলাপ ফুটিয়ে দিল। কি সুন্দর চাহনি তার পিশাচরাজের মনে ধরে গেল। তখনই সেখানে পিতা হ্যারিস উপস্থিত হলো। নাইম বলল, নাইম, মানুষদের সাথে বেশি খাতির করা ভালো না। মানুষরা পাথরের ছলনায় ফুল ফোটায়। পিতার কথায় পিশাচরাজ নাইম কারাগার থেকে বের হয়ে নিজের রুমের দিকে গেল। তার মনে বারবার জান্নাতের প্রতিচ্ছবি ভেসে উঠছে। জান্নাতকে নিয়ে কল্পনার জগতে অনেক ভালোবাসা বিনয়ের প্রতিচ্ছবি ভাসছে। তাহলে কি সে জান্নাতকে ভালোবেসে ফেলল? আদৌ কি পিশাচের মানুষের মধ্যে ভালোবাসার সৃষ্টি হতে পারে? কেমনে পারবে? রক্ত আর মাংসের নেশায় তো আমি ভুলে যাই ভালোবাসা। তবে কিভাবে সম্ভব? এসব প্রশ্নে ঘুরপাক খাচ্ছে পিশাচরাজ নাইম। তখনই সেখানে পাশের রাজ্যের রাজা হাসিম শাহ উপস্থিত হয়। সকাল সকাল হাসিম শাহকে দেখে পিশাচরাজ নাইম অবাক হয়ে যায়। তাকে কিছু না বলে
হ্যারিসের কক্ষের দিকে যেতে থাকে। নাইম বুঝে গিয়েছে কোনো হাসিম শাহ এখানে এসেছে। তার তৃতীয় কন্যা অরণ্য শাহের সাথে নাইমের বিয়ের প্রস্তাব দেওয়ার জন্য। এবার নিয়ে 8 বার এই একই প্রস্তাব নিয়ে এসেছেন তিনি। নাইম ও হাসিম শাহের পেছনে পেছনে যেতে লাগলো। হ্যারিসের কক্ষে প্রবেশ করলো হাসিম শাহ। দরজায় আড়াল পেতে দাঁড়িয়ে আছে নাইম। হ্যারিস আগে থেকেই জানতো সে এখানে আসবে, তাই রুমে বসে আছে সে। কক্ষে প্রবেশ করতেই হ্যারিস তার সাথে কুশল বিনিময় করলো, সাথে আপ্যায়নের ব্যবস্থাও। আপ্যায়ন শেষে হাসিম শাহ বলে উঠল, দেখো হ্যারিস, আমরা তো সেই ছোটকাল থেকেই একে অপরকে চিনি। তাছাড়া আমরা খুব ভালো বন্ধু। আমি চাচ্ছি আমাদের বন্ধুত্বটা আরও গভীর করতে। তুমি কি বলো? হাসিম শাহের কথা শুনে হ্যারিস দরজার দিকে তাকালো। সে বুঝতে পারল নাইম সেখানে দাঁড়িয়ে তাদের কথা শুনছে। তাই সে বলল, আমাকে কিছুদিন সময় দাও হাসিম। হ্যারিস কথায় বসা থেকে দাঁড়ালো। হাসিম শাহ রাগান্বিত হয়ে বলে উঠল, আর কতদিন হ্যারিস? আর কত সময় নেবে? এনে 7 থেকে 8 বার তোমার কাছে আসলাম। তুমি কি করলে? শুধু সময়ই চেয়ে যাচ্ছ। শোনো, আমি স্পষ্ট কথা বলে দিচ্ছি, তুমি যদি তোমার ছেলের সাথে আমার মেয়ের বিয়ে না দাও, তাহলে তোমার সাথে যুদ্ধ ঘোষণা করতে আমি বাধ্য হব। হাসিম শাহের কথা শুনতে নাইম দরজার আড়াল থেকে বেরিয়ে রুমটায় প্রবেশ করে। দেওয়াল থাকা তলোয়ার নিয়ে হাসিম শাহের ধর থেকে মাথাটা আলাদা করে দিল। হ্যারিস অবাক হয়ে গেল, চিৎকার করে বলে উঠল, হাই হাই, তুমি এটা কি করলে? এবার আমাদের রাজ্য শেষ। হ্যারিসের কথায় শান্ত স্বরে বলল, এমন কিছুই হবে না বাবা। ওদের রাজ্যে তেমন যুদ্ধ করার মতো নেতা কিংবা যুদ্ধ নায়ক নেই। ওদের রাজ্যটা কালকের মধ্যে আমি দখল করে নেব। তুমি এর লাশটা এখান থেকে সরানোর ব্যবস্থা করো। এই বলে ওখান থেকে নিজের কক্ষের দিকে যেতে লাগলো হ্যারিস। ওদিকে গুপ্তচর এসে রানী ক্যালোনাকে বলল, রানীমা, মহারাজের মুন্ডু কেটে হত্যা করেছে উত্তরা রাজ্যের পিশাচরাজ নাইম। কথাটা শুনতেই কান্নায় ভেঙে পড়ল রানী ক্যালোনা। মায়ের কান্না দেখে উপস্থিত হল অরণ্যা শহর 4 কন্যা। পিতার এমন মৃত্যুর কথা শুনে তারাও কান্নাকাটি করতে থাকে। বেশ কিছুক্ষণ পর লাশ পৌঁছে যায় তাদের কাছে। অরণ্যা লাশ ছুঁয়ে প্রতিজ্ঞা করে পিশাচরাজের থেকে প্রতিশোধ নেওয়ার। তখনই গুপ্তচর এসে আবারও বলল, রানীমা, কালকে আমাদের রাজ্যের সাথে যুদ্ধ ঘোষণা করেছে পিশাচরাজ নাইম। আর তার পরের দিনই পিশাচ দেবতার পূজা করে উৎসব পালন করবে মানুষের মাংস দিয়ে। আর আমি শুনেছি 300 মানবকন্যার সাথে বাসর করতে পারলে পিশাচরাজ নাইম হবে চির অমর। তাই 3 দিন পর পর একটা করে মানবকন্যা এনে বাসর করছে তিনি। 292টা বাসর পূর্ণ, তার বাকি আছে 8টা বাসর। কথাগুলো শুনতে রানী ক্যালোনা হতভম্ব হয়। তাদের রাজ্য কি তাহলে ধ্বংসের পথে? না, এভাবে রাজ্য ধ্বংসের হাত থেকে বাঁচাতে হবে। রানীর ভাবনার মাঝে হঠাৎ করে অরণ্যা শাহ বলে উঠল, মা, আমার জন্য বাবাকে মরতে হয়েছে। এর প্রতিশোধ আমিই নেব। আর যতদিন পর্যন্ত বাবার মৃত্যুর প্রতিশোধ নিতে পারবো না, ততদিন পর্যন্ত বাবার শেষ কার্য হবে না। গুপ্তচর, তুমি পিশাচরাজ নাইমের সমস্ত দুর্বলতা বের করে আমায় খবর দেবে। জি আচ্ছা। এই বলে গুপ্তচর চলল খবর সংগ্রহ করতে। কান্নায় জর্জরিত হয়ে পড়ল দক্ষিণা পিশাচ রাজ্য। আসসালামু আলাইকুম, কেমন আছেন? লগার মধ্যে প্রবেশ করলো জুলফু ফকির। তাকে দেখে সালাম দিল তান্ত্রিক নয়ন। ওয়ালাইকুম আসসালাম। কেমন আছো এখন? আলহামদুলিল্লাহ, এখন কিছুটা ভালো। তবে আমি বুঝতেছি না আমায় থানায় কেন আনলো। পাশে দাঁড়িয়েছিল এসিপি তামিম। তান্ত্রিক নয়নের এমন কথা শুনে বলল, মিথ্যা কথা বলছেন কেন? আবার আমার সামনে দাঁড়িয়ে? কই স্যার, মিথ্যা বললাম? আপনি আর আমার ছোট ভাই হাসান মিলে আমাদের বোকা বানিয়ে জান্নাতকে গতকালের আগের দিন তুলে নিয়ে যাননি? এসিপি তামিমের কথা অবাক হয়ে গেল তান্ত্রিক নয়ন এবং কবিরাজ জুলফু ফকির। তান্ত্রিক নয়ন বলে উঠল, গত 72 ঘন্টা অর্থাৎ 3 দিন ধরে আমি পশ্চিমা বন্দরের জঙ্গলে ধ্যানে ছিলাম। আজকে সকালে ধ্যান শেষ করে খাবারের খোঁজে রাস্তার দিকে যাচ্ছিলাম।
তারপর তো আপনি জানেনই। তান্ত্রিকের কথায় মুচকি হাসল এসিপি তামিম। একটু এগিয়ে গিয়ে বলল, বা তান্ত্রিক সাহেব, ধ্যানের দোহাই দিয়ে আর কত মিথ্যা কথা বলবেন? সেদিন আপনি নিজে এসে পোস্টমর্টেম ল্যাবে মতিউর রহমানের পিস্টি লাশ দেখলেন। অতপর সেদিনে সব কিছু বলল তান্ত্রিক নয়নকে। সব কিছু শুনে তান্ত্রিক নয়ন বলে উঠল, বিশ্বাস করুন স্যার, আমি এসবের ভেতরে ছিলাম না। হয়তো আমার রূপ ধারণ করে আপনাদেরকে ঠকিয়েছে। সরি তান্ত্রিক সাহেব, আমাদের কাছে অনেক প্রয়োজনীয় প্রমাণ আছে। আপনার পাপের সাজা আপনাকে পেতেই হবে। জুলফু সাহেব, আমার মনে হয় আপনি ওই খুনগুলোর সাথে জড়িত আছেন, তাই প্রমাণ পেলে আপনারও ছাড় নেই। মুস্কি হাসল জুলফু ফকির, বলে উঠল, স্যার, সত্য পথে থাকলে আমাদের জয় নিশ্চিত। চলে যেতে লাগলো জুলফু ফকির। তখনই সেখানে মহবর রহমান আসে। লকআপের দরজা খোলা দেখে ভেতরে প্রবেশ করে তান্ত্রিক নয়নের পাঞ্জাবির কলার ধরে মারতে থাকে। এসিপি তামিম ওনাকে আটকিয়ে বলল, কুল ডাউন মিস্টার মহবুর রহমান, ঠান্ডা হন আপনি। আইন আছে তো, নিশ্চিত সঠিক বিচার পাবেন। স্যার, আমার ভাইকে তো এই তান্ত্রিক নরপিশাচ দিয়ে মেরেছে। তার মেয়েকে যে এতক্ষণে কী করেছে আল্লাহই ভালো জানে। এর কঠিনতম বিচার চাই। আচ্ছা আচ্ছা, আপনি শান্ত হন। এই বলে মহবুর রহমানকে লকআপের বাইরে থেকে দরজা লাগিয়ে দেয়। তান্ত্রিক নয়নে সারা শরীরে ব্যথা ব্যথা নিয়ে ভাবতে থাকে কি করা যায়। তার রূপ ধারণ করে এসিপি সহ সবাইকে ঠকিয়ে তাকে ফাঁসিয়েছে, এই বিষয়ে সে নিশ্চিত। মূল কথা, তাকে এখান থেকে রাতের মধ্যে বের হতেই হবে, না হলে রাতটা কখনোই প্রকাশ পাবে না। এসব ভাবছে তান্ত্রিক নয়ন। দুপুর পেরিয়ে বিকেল হলো। হামিদরা 9 জন মিলে কাজ শেষে বাসায় আসছিল। মাঝপথে নির্জন রাস্তা, সবাই গল্পগুজবে আনন্দে মেতে হাঁটছিল। তখনই সেখানে একজন অদ্ভুত ধরনের লোক এসে বলল, আপনারা কি কাজের লোক? হামিদ হামিদ বলল, যে বাবু, হামা কামের লোক। আপনার অল্প একটু কাজ আছে, করতে পারবেন? আসলে বাবু, হামা তো কাম শেষ করে এলুম। আরে বেশি কাজ নেই, 1 ঘন্টায় শেষ হবে। বিনিময়ে সবাইকে 500 টাকা করে সবাইকে দিব। ওরা সারাদিন কাজ করে 500 টাকা পায়নি, আর 1 ঘন্টা কাজ করে 500 টাকা। সবাই খুশিতে হ্যাঁ বলে, আচ্ছা চলেন বাবু। আরে কাজ তো এই জঙ্গলের ভেতরে। কথাটা শুনে অবাক হয়ে যায় সবাই। হামিদ বলল, কি কন বাবু, এই জঙ্গলে সাপ বস্তুরা থাকে? আরে না, কিছুই নেই, তোমরা আমার পিছনে পিছনে আসো। লোকটার পিছনে পিছনে সবাই যেতে লাগলো। কিছুক্ষণ হাঁটার পর সবাইকে বলে, তোমরা মনে হয় খুব ক্লান্ত, কিন্তু কাল রুটি খেয়ে নেন, কলা রুটি খেয়ে নেন কিছু। হামিদ বলল, না না বাবু, আপনি বরং চলুন। আরে খেয়ে নাও আগে। এই বলে লোকটি কাঁধে থাকা ব্যাগ থেকে কিছু কলা রুটি বের করে সবাইকে হাতে দিয়ে দিল। সবাই কলা রুটি তৃপ্তি সহকারে খেয়েই হঠাৎ করে অজ্ঞান হয়ে পড়ে। তখনই অদ্ভুত লোকটির শরীর পিশাচ হয়ে যায়। তখনই আরও কিছু পিশাচ সেখানে এসে সব লোকগুলোকে নিয়ে একটা বড় চাদরে ওঠায়। অদ্ভুতভাবে চাদরটি আকাশে উঠতে থাকে। দক্ষিণা পিশাচ রাজ্যের উপর দিয়ে চাদরটি উড়তে থাকে। তখনই অনন্যা শাহের চোখে আটকে যায় বিষয়টি। মাঝে মাঝেই সাথে সাথে গুপ্তচর বিকেলকে ডেকে বলল, আকাশে কি উড়ে যাচ্ছে বিটকেল? গুপ্তচর বলে উঠল, উৎসবের জন্য পৃথিবী ডেকে মানুষ ধরে নিয়ে আসতেছে। উৎসবের দিন ওদের সবাইকে বলি দিয়ে খেয়ে ফেলবে। উৎসবের জন্য মানুষ কেন, অন্য প্রাণী তো বলি দেওয়া যায়। ওদের মনে কি দয়া মায়া নেই? না, হয় না। ওরা খুবই নিকৃষ্ট। আর হ্যাঁ, একজন মানব তান্ত্রিক পিশাচরাজ নাইমের পেছন পড়েছে। খুবই পাওয়ারফুল তান্ত্রিক, সবসময় জঙ্গলে জঙ্গলে ধ্যান করে বেড়ায়। গুপ্তচরের কথাগুলো শুনে কৌতূহলভাবে বলল, আর কিছু জানো? হ্যাঁ জানি, ওই মানবতান্ত্রিককে ফাঁসিয়ে দিয়েছে পিশাচরাজ নাইম। পুলিশের জিম্বায় আছে এখন। তবে সে যদি পিশাচ রাজ্য আসে, তবে সমস্ত পিশাচকে ধ্বংস করে দেব। কথাগুলো শুনে হাসলো অরণ্য সাহা, বলে উঠল,